হ্যালো। আজকে একটা ভিন্ন ধর্মের বই নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম। আজকে যে বইটা নিয়ে কথা বলবো বইটা হচ্ছে সমরেশ মজুমদারের একাকিনী। আমার না খুব আফসোস হচ্ছে যে এত রিনাউন্ড একজন রাইটারের বই, এই বইটা স্পেসিফিকলি আমি কেন এতদিন পরে পড়লাম। এখন চলে আসি মেন কথায়। একাকিনী নামের মাঝেই আছে, বইটার টাইটেলেই যেটা আছে সেটাতেই বোঝা যাচ্ছে যে একজনের খুব একটা মেয়ের কথা বলা হচ্ছে, একাকিনী। সেই গল্পটা আমি আপনাদেরকে বলবো। তো একাকিনী গল্পে যেটা হয় যে ইতি রানী নামে একটা মেয়ে থাকে, যেটা হতদরিদ্র পরিবারের মেয়ে। 4 বোনের মধ্যে তার অবস্থান থাকে সবচেয়ে ছোট। বাবা হচ্ছে গিয়ে তেমন কিছু করেন না, এবং যা টাকা পয়সা ছিল সেটা হচ্ছে বাকি 3 বোনকে বিয়ে দিতে গিয়ে বাবা মোটামুটি সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। তো ইতি রানীকে নিয়ে তার ভীষণ ভাবনায় পড়ে গিয়েছিল তার, যে এই ইতি রানীকে সে কিভাবে বিয়ে দিবে। তো কি হয় জানেন, ইতি রানী ছাগল চড়াতে পারতো এবং এটা দিয়ে তাদের সংসারে টুকিটাকি ইনকাম হতো, এবং এটা দিয়ে খুব কঠিনভাবে তারা জীবনটা পার করতেন। তো এর মধ্যে সনাতন, যে জমিদার ছিলেন, সে ইতিরানীকে দেখে এবং সনাতন ঠিক করে তার ছেলে নারুগোপালের সাথে ইতিরানীর বিয়ে দিবে, এবং বিয়েটা সে দেয়। বিয়ের সমস্ত খরচও বহন করে সনাতন। কিন্তু নারুগোপাল, যার সাথে ইতিরানীর বিয়ে হয়, নারুগোপাল কিন্তু মোটেও স্বাভাবিক কোনো মানুষ ছিল না। সে একটু বুদ্ধি প্রতিবন্ধী টাইপের একজন মানুষ ছিল, যেটা ইতিরানী বিয়ের পরেই বুঝতে পারে। এবং ইতিরানী এটাও বুঝে যায় যে এই নারুগোপালকে নিয়ে তার চলার পথটা কিন্তু এতটা সহজ হবে না। এই বইয়ের প্রত্যেকটা ব্যাপার প্রথম থেকে শুরু করে যেইভাবে এগিয়েছে, একটা মেয়ে ছোটবেলা থেকে কতটা ম্যাচিউরভাবে বেড়ে উঠতে পারে, কতটা ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারে, এটা কিন্তু সমরেশ মজুমদার খুব সুন্দর করে তুলে ধরেছে। এই যে নারুগোপালকে নিয়ে বিয়ের পরপরই আলাদা হয়ে যাওয়া, এবং শ্বশুরের কাছ থেকে একটা জমি নিয়ে আসা এবং কিছু টাকা নিয়ে আসা, এবং সেটার একটা শর্ত থাকে যে সুদ সময় সেই টাকাটা একটা সার্টেন টাইমের পরে শ্বশুরকে ফেরত দিতে হবে। ইতিরানী কিন্তু সেই শর্তে রাজিও থাকে। তারপর কিভাবে একটু একটু করে সে তার অবস্থানটা ঘোরায়, সেটা কিন্তু এইখানে বইটাতে খুব চমৎকার করে বর্ণনা দেয়া আছে। তারপরে যেটা হয়, বছর ঘুরতে ঘুরতে ইতিরানীর ঘরে একটা মেয়ে আসে। মেয়েটার নাম থাকে অনন্যা। এই অনন্যাকে বড় করার ক্ষেত্রে প্রত্যেকটা ভূমিকায় কিন্তু ইতিরানীর একার থাকে। সেখানে কিন্তু সে নারুগোপালের কোনো রকমই সহায়তা পায় না। ইতিরানী তার মেয়েকে পড়াশোনা শেখায়, বড় করে। এখানে কিন্তু তার অন্য কোনো সাপোর্ট ছিল না, সমস্তটাই তার এক হাতে করা। এই যে সম্পত্তি একটু একটু করে বাড়ানো, বাকি মানুষের সাথে মিলে চলা, সংসার সামলানো, এর বাইরের কাজগুলা করা, কোনো দায়িত্ব থেকে কিন্তু ইতিরানী নিজেকে সরিয়ে নেননি, বরং প্রত্যেকটা দায়িত্ব খুব বলিষ্ঠভাবে সে সম্পন্ন করেছে। এর মাঝে সময় পেরোতে থাকে, ইতিরানীর মেয়েটা বড় হয়, এবং ইতিরানীও তার নিজের জীবনটা থামিয়ে রাখেনি। সে গ্রামের পঞ্চায়েতে জয়েন করে। তো পঞ্চায়েতে জয়েন করার পর তার সারা তো কাজ আরও বেড়ে যায়, দায়িত্ব আরও বেড়ে যায়। তখনও কিন্তু সে তার মেয়েকে পড়াশোনার জন্য কলকাতা শহরে পাঠিয়ে দেয়, যে তার মেয়ে এখন আরেকটু ভালো পড়াশোনা করবে, জীবনটাকে ঘুরাতে হবে। ইতিরানীর দুঃখ কিন্তু শেষ হয় না। সে তার বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যাপারটা নিয়েই এগিয়ে চলে। তার কাছে কোনো কমপ্লেইন থাকে না। যেই কমপ্লেইনটা, এটা সে তার নিজের মনে করে, সে জানে এই সমস্যাটা তার নিজের। এই সমস্যা তার একাই মোকাবেলা করতে হবে এবং শক্ত হাতে সেটা দমন করতে হবে। মেয়ের পড়াশোনার খরচ এটা সে একাই জমাবে, এবং তাকে জমাতেই হবে। এই যে বিশাল শক্তি, এই মনোবল সে কোথার থেকে পেল, একটা গ্রামের মেয়ে কিভাবে পেল এবং কিভাবে বেড়ে উঠলো, এই গল্পগুলো কিন্তু এই বইতে খুব চমৎকার করে দেয়া। তারপরে যেটা বলবো, ইতিরানী যেহেতু নারুগোপাল তেমন কিছু করে না, তো ইতিরানী কাজে লাগানোর চেষ্টা করছিল নারুগোপালকে, যে শুধুমাত্র ছাগলের দেখাশোনা করবে। কিন্তু সেই ক্ষেত্রেও দেখা যায় কি, নারুগোপাল না সেরকম কিছু করে না, যে ছাগলদের সাথে শুয়ে বসে থাকে। এছাড়া সে খুব একটা কিছু করতে পারে না, কারণ তার ব্রেন সেভাবে অ্যাক্টিভই না। তার মধ্যে ভালো লাগা, সুখ, দুঃখবোধ কোনো কিছুই সেভাবে নাড়া দেয় না। তো হাজব্যান্ড ওয়াইফের যে ব্যাপারটা, ভালোবাসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু ইতিরানীর লাইফে পুরাটাই মিসিং ছিল। যখন তার মেয়ে বড় হয় এবং কলেজে ভর্তির জন্য যায়, সে কলকাতা শহরে ভর্তির সব কিছু ঠিক করে ফিরে আসে, এবং এই সমস্ত ব্যাপার কনফার্ম করার পরে যখন ফিরে আসে যে মাকে জানাবে, সেই দিন এসে দেখে যে সে তার বাবা সেই বরাবর ছাগলদের সাথেই শুয়ে আছে, এবং ইতিরানী আসছে। তো ছাগল এর মধ্যে না চেঁচামেচি করছিল,
তো ইতিরানি তখন হচ্ছে গিয়ে রুমে ঢুকে এবং তার বাবা হচ্ছে গিয়ে ছাগলরা এরকম চেঁচাচ্ছিল বলে, যেহেতু একটু আগেই বলছিলাম সে একজন বুদ্ধি প্রতিপন্ন একটা ব্যক্তি ছিল, তো সে একটা ইট ছুঁড়ে মারে ছাগলের দিকে, কিন্তু সেই ইটটা গিয়ে লাগে ইতিরানির মাথায় এবং সাথে সাথে ইতিরানি মারা যায়। এই যে ইতিরানির জীবনে, তাহলে আসলে ইতিরানি কি পেল এত বছরের সংসার জীবনে? যেই মানুষটা হাসতে ভুলে গিয়েছিল, কোনোদিন হাসেনি, তার নিজের জন্য কিছু করতে পারলো না, তার নিজের জীবনের এতটা লড়াই, এই একাকিত্বের লড়াই, এই লড়াই কি আসলে শেষ হয়ে গেল? সে কি আসলে জীবন সংসারে কিছু পেল? এই বইয়ের সার্থকতা কোথায়? ইতিরানির জীবনের সার্থকতা কোথায়? এবং তার মেয়ে যেই অবস্থানে পড়ল অনন্যা, তাকে কি আবার নতুন করে ইতিরানির জায়গায় থেকে লড়তে হবে? সে কি পারবে যে জীবনে এগিয়ে যেতে, তার পড়াশোনাটা কমপ্লিট করতে, আবার সব কিছুর হাল ধরতে? আসলে একটা ব্যাপার কি জানেন, এখানে লাস্টে একটা কথা থাকে যে ইতিরানির মেয়ে অনন্যার প্রিন্সিপাল বলে যে মেয়েদের কখনো থামতে নেই, লাইফে কখনো থামা যাবে না। হয়তো এই বিশাল আত্মবিশ্বাস নিয়েই মেয়েদের এগিয়ে যেতে হয়। মেয়েদের পদে পদে বাধা থাকবে এবং মেয়েরা কখনোই জানে না যে আসলে কি হবে, তার লাইফে আসলে কি ঘটতে যাচ্ছে, কিন্তু সমস্তটাই তার একাই মোকাবেলা করার শক্তি থাকতে হবে। এবং এই বইটা পড়ে কিন্তু একটা অসম্ভব মানসিক শক্তি পাওয়া যায়। তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এই বইটা পড়া উচিত। এবং আমি মাঝে মাঝে ভাবি যে সমরেশ মজুমদার এত সুন্দর করে চিন্তা করলেন সেই সময়ে, মানে উনি কত উন্নত চিন্তাধারার একজন মানুষ ছিল। এই বইগুলো তো যুগে যুগে থেকে যাবে এবং যুগে যুগে এই বইগুলো প্রত্যেকটা মেয়ের পড়া উচিত। আজকে এই পর্যন্তই। আপনারা কিন্তু চাইলে এই বইটা পড়ে দেখতে পারেন এবং আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টেও জানাতে পারেন। সো ভালো থাকবেন সবাই, আশা করি বইটা পড়বেন। থ্যাংক ইউ।